নমস্কার, কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে আমরা যেই গল্পটি আপনাদের শোনাতে চলেছি সেই গল্পটির নাম আধারে স্বপনে। গল্পটি লিখেছেন দীপ্তানু ঘোষ। দীপ্তানু ঘোষের জন্ম দুর্গাপুর শহরে এবং সেখানেই ওনার বেড়ে ওঠা। পড়াশোনার পাঠ চুকিয়ে এখন তিনি পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছেন। কলেজ জীবনে বহু পত্রপত্রিকায় নিজের লেখা দিয়েছেন এবং সেখান থেকেই তার লেখক সত্তার জন্ম। তাই এখন যখনই ফাঁকা সময় পান লিখতে বসে পড়েন। তিনি আমাদের ইমেল মারফত পাঠিয়েছিলেন আজকের গল্পটি। হোপফুলি গল্পটি আমাদের ভালো লেগে যায় এবং আজকে আপনারা তাই গল্পটি শুনতে চলেছেন আমাদের ইউটিউব চ্যানেলে। আচ্ছা, আপনিও কি দীপ্তানু ঘোষের মতোই লিখতে ভালোবাসেন? তাহলে সেগুলো নিজেদের কাছে কেন সীমাবদ্ধ রাখছেন বলুন তো? পাঠিয়ে দিন না আমাদের ইমেলে। হয়তো আগামী সপ্তাহে আপনাদের গল্পটি আমরা পাঠ করে শোনাবো চ্যানেলে। ডেসক্রিপশনে ইমেল আইডি দেওয়া রয়েছে। আর হ্যাঁ, নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি অবশ্যই দিয়ে দেবেন গল্পের সঙ্গে। তাহলে চলুন এইবার গল্পে ফেরা যাক। গল্পের সূত্রধার আজ আমি অরিত্রিকা এবং গল্প পাঠে আছে তুষার। শুরু হচ্ছে দীপ্তানু ঘোষের কলমে লেখা গল্প আধারে স্বপনে। মা দুর্গা গেছে সপ্তাহদের হয়ে গেছে। এই সময়টা তার যাওয়ার সাথে সাথেই প্রকৃতির রূপ আস্তে আস্তে বদলাতে থাকে। শীত সবে নিজের জায়গাটা আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে। সকালবেলা মঞ্জিল নিজের বিছানায় বসে দৈনিক খবরের কাগজ পড়ছিল। বাইরের শিউলি গাছটা থেকে মিঠে শিউলি ফুলের গন্ধ আসছে, কিন্তু এই সুগন্ধে আগমনীর সেই মন উচ্ছল করা আভাসটা নেই। তাতে মিশে রয়েছে মন খারাপি। মা দুর্গার সাথে এই শিউলি ফুলের একটা আলাদাই সংযোগ বাঙালি অনুভব করে। মা দুর্গার আগমন এবং এই ফুলের সুবাস শারদীয়ার আমেজকে বাঙালির মনে আরো দ্বিগুণ বাড়িয়ে তোলে। কিন্তু যখনই দশমীতে মায়ের বিসর্জন হয়ে যায়, তখনই বাকি সময়টা জুড়ে এই শরতের ফুল সকালের ভেজা নিস্তব্ধতায় বিজয়ার মন খারাপিকে আরও যেন ছড়িয়ে দেয় বাঙালির মনে। এমন সময় মল্লিকা দেবী চায়ের কাপ হাতে মঞ্জিলের ঘরে ঢুকল। চায়ের কাপটা বিছানার উপর রেখে মল্লিকা দেবী অলস কণ্ঠে মঞ্জিলের উদ্দেশ্যে বললেন, মঞ্জিল, এবার একটা বিয়ে কর বাবা। আমার যে বয়স হলো, শরীরে আর সংসারে পেরে উঠি না। বয়সটাও যে বাড়ছে। মুখের উপর থেকে দৈনিক খবরের কাগজটা নামিয়ে মায়ের অর্থাৎ মল্লিকা দেবীর মুখের দিকে তাকালো বছর 30-এর মঞ্জিল। দিয়ে আবার মুখের উপর খবরের কাগজটা মেলে ধরল মঞ্জিল। খবরের চোখ বোলাতে বোলাতে বলল, করব। রোজই তো একই কথা বলছিস বাবা, কবে আর করবি? এই করে করে যে বছর পার করে ফেলছিস। হ্যাঁ, নিশ্চয় করব। মেয়ে দেখো, তবে হ্যাঁ, মেয়ে যেন শ্যামলা হয়। এ তোর অদ্ভুত চাহিদা মঞ্জিল। বৌমা কোথায় ফর্সা হবে, তা না তুই চাইছিস কালো মেয়ে। কেন রে, পৃথিবীতে এত ফর্সা মেয়ে থাকতে কালো মেয়েকে বিয়ে করবি কেন? আরে কালোই যে এই বিশ্বের সত্য, কালোকে কেন এত অগ্রাহ্য করো তোমরা বুঝে পাই না। বিয়ে করলে আমি কালো মেয়েকেই বিয়ে করব। মল্লিকা দেবী আর কথা বাড়ান না। তিনি জানেন ছেলের এই অদ্ভুত চিন্তার বিরুদ্ধে গিয়ে নিজের মতামত তিনি আরোপ করতে পারবেন না। কারণ এর আগে যতবার মল্লিকা দেবী বিয়ের প্রসঙ্গ তুলেছেন, মঞ্জিলের সেই একই কথা, বিয়ে করলে সে কালো মেয়েকেই করবে। আর কিছুদিন পরেই কালী পুজো। তারই তোড়জোড় চলছে মঞ্জিলের স্টুডিওতে। এখন যে মূর্তিটাও তৈরি করছে সেটা ওদের এই পাড়ার। স্টুডিও জুড়ে আশেপাশে আরও কিছু প্রায় সম্পূর্ণ কিছু মূর্তি গড়া রয়েছে। বোধ করি আর 2 থেকে 3 দিনের মধ্যেই গন্তব্যে রওনা দেবে।
শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কি ভবেশ, কেমন হচ্ছে বলো দেখি? তোমায় আর কি বলি মঞ্জিলদা, তোমার বানানো মূর্তি আমাকে সত্যি ভাবায় গো দাদা। দেখো না, তোমার সান্নিধ্যে কাজ করেও আমি আর তুমি হতে পারলাম কই। ধুর বোকা, এই নিজেকে নিজের কাছে ছোট করিস বলেই তোরা যেই অবস্থা। তার আমার মতন হতে হবে এই চিন্তা কেন রাখিস বল দেখি? তুই তোর মতন হ, দেখবি তোর হাতও দেবী সাজবে খুব সুন্দরভাবে। আজকে এই গল্পের মধ্যমণি মঞ্জিল সাহা। মঞ্জিল একজন সফল স্কাল্পটার। যখন মূর্তি গড়ে মনে হয় যেন মানুষের উপর কেউ মাটি লেপে দিয়েছে। আর্ট কলেজ থেকে পাস আউট করার পর নিজের সমগ্র ভালোবাসা এই মাটিকেই সঁপে দিয়েছিল সে। পরিবার আপত্তি জানাবে স্বাভাবিক, কিন্তু ওর ভালোবাসার কাছে পরিবারও হার মেনেছিল। মঞ্জিলের বাবা গত হয়েছেন 2 বছর। বাবা স্কুল টিচার ছিলেন, রিটায়ারমেন্ট নিয়েছিলেন আজ থেকে তাও 8-9 বছর আগে। স্বাভাবিকভাবেই এখন তার পেনশন মঞ্জিলের মা পান। মোটের উপর সচ্ছল পরিবারের সন্তান মঞ্জিল সাহা, কিন্তু ওর এক অদ্ভুত চাহিদা নিয়ে সমাজ, তার মা বড্ড নিরাশ। ওই কালো মেয়ে, ছোট থেকেই কালোকে বড্ড ভালোবাসে মঞ্জিল। ক্লাস 8-9 ভূগোল বইয়ে পড়েছে অখণ্ড মহাজগতের কথা, অখণ্ড মহাশূন্যের অন্ধকারের অস্তিত্বের কথা, বিগ ব্যাং এর কথা, ব্ল্যাক হোলের কথা। কিন্তু মানুষ বড্ড অদ্ভুত। কালো দেখলেই এড়িয়ে যায়, অশুভ বলে মনে করে। সে বস্তুই হোক কিংবা মেয়ে। কিন্তু মঞ্জিল ছেলেটা আলাদা। ও মনে করে কালো হলো এই জগতের সত্য। এই চিন্তাধারা সঙ্গে নিয়ে যখন সে যৌবনে প্রবেশ করে, তখন ওর এই অদ্ভুত ভাবনা একটা রক্তমাংসের দেহে ও স্থানান্তরিত করতে থাকে, যার পরিণতি আজ এই। কলেজে পড়াকালীন একটা শ্যামলা মেয়ের প্রেমে পড়ে মঞ্জিল, কিন্তু কিভাবে যেন পরিবার এটা জেনে ফেলে। স্বাভাবিকভাবেই বাঁধ সাধে। শুধু কি তাই, মেয়ের গায়ের রং নিয়েও যথেষ্ট সমালোচনা করে। সেদিনকার এই মতবিরোধ ও সমালোচনা মঞ্জিলের মধ্যেকার ওই ধারণাকে আরো বদ্ধমূল করে তোলে। আমি ময়ূরী ব্যানার্জি। পড়াশোনার পাঠ শেষ হয়েছে অনেক দিন আগেই। এখন কিছুই করি না। সারাদিন দোতলার ঘরে জানালার লোহার গড়াতে মাথা ঠেকিয়ে চোখের জল ফেলি। মাঝে মাঝে ইচ্ছে করলে আমাদের পাড়ার পাশ দিয়ে যে রূপরেখা নদীটা বয়ে গেছে তার বাঁধানো সিঁড়ির এক কোণে বসে থাকি। কাজ করা কিংবা নতুন কিছু শুরু করার কোনো শক্তিই পাই না। আসলে আঘাত যখন নিজের খুব কাছের মানুষগুলোর থেকে প্রতিনিয়ত উঠতে বসতে আসতে থাকে, সেই ক্ষেত্রে নতুন কিছু শুরুর প্রশ্নই ওঠে না। আঘাত যদি নাই শোকায় তাহলে উঠে দাঁড়ানো যায় কি? আর সেই আঘাতের উপর যদি আরও আঘাত আনা হয় তখন? আসলে আমি ঢাল তলোয়ার ছাড়াই 2 পক্ষের সাথে যুদ্ধ করি। এক পক্ষ আমার জন্মদাতা বাবা মা, আর এক পক্ষ আমার অদৃষ্ট। হ্যাঁ, প্রতিদিন আয়নার সামনে আমি দাঁড়াই, খুঁজে খুঁজে নিজের অদৃষ্টকে প্রশ্ন করি, এমনটা হওয়ার কি খুব দরকার ছিল? অদৃষ্ট চুপচাপ শুনে যায়। আসলে এসবের পিছনে রয়েছে আমার গায়ের রং। হ্যাঁ, আমি কালো, ওটাই আমার দোষ। সমাজের চোখে উচ্চশিক্ষিত মানুষ হয়েও যে কিছু অযৌক্তিক এবং বাজে চিন্তাধারার মানুষের দৃষ্টান্ত দেখা যায়, আমার মা বাবা তারই উদাহরণ। ওরা রোজ আমার গায়ের রং নিয়ে আমাকে ছোট করে,
বলে কালো মেয়েকে কে বিয়ে করে দয়া করবে? বলে তুই না জন্মালেই তো পারতিস, লোকে আড়ালে মজা লুটে আমাদের তোর জন্য। আরো বলে যে না থাক, এর বেশি না বলে মনের ঘাকে আর গাঢ় করব না। একটা কি জানেন তো, আমার বাবা নিজে কালী ভক্ত, রোজ নিয়ম করে স্নানাদি সেরে পুজোয় বসে। কিন্তু এটা তো তিনিও জানেন মায়ের রঙও তো কালো। কই সেই বেলা তো কিছু আর তার এসে যায় না। কই তখন তো সেই কালো মূর্তিটাকে এড়িয়ে যায় না সে। হ্যাঁ, এড়িয়ে যায় যখন প্রসঙ্গ আমাকে ঘিরে। আমি কালো, আমি ওদের কালো মেয়ে, তাই। আর কিছুদিন পর কালী পুজো, আর কিছুদিন পর সবাই মেতে উঠবে কালো দেবীর আরাধনায়। চারিদিকে আলোয় ভরে উঠবে, মোমের শিখায়, প্রদীপের শিখায়, ছোট ছোট টুনি লাইটের আলোতে, আতশবাজির আলোতে। কিন্তু সেই আলোর মাঝে যাকে জুড়ে এত কিছুর আয়োজন হয়, তার গায়ে রঙও তো যে কালো। মনে হতে পারে আজকের দিনে দাঁড়িয়েও এই সংকীর্ণ চিন্তাধারা নিয়ে কেউ চলে নাকি? হ্যাঁ, চলে। এখনো কিছু মানুষ এমনতর চিন্তাধারা বয়ে বেড়ায়, যার ফল গুনতে হয় আমাদের মতন মেয়েদের। অনেকদিন রূপরেখার ধারে যাওয়া হয়নি, আজ বড্ড ওর কাছে যেতে ইচ্ছে করছে। নিজের কষ্টগুলোকে শব্দবদ্ধ করে ময়ূরী ডায়েরিটা বন্ধ করে দিল। দেওয়াল ঘড়িতে দেখলো সন্ধ্যা 6:30। ওদের বাড়ি থেকে রূপরেখার ধারে যেতে মোটের ওপর মিনিট 5 সময় লাগে। ময়ূরী নিজের দোতলার ঘর থেকে বেরিয়ে সিঁড়ি পার করে নিচে নেমে এলো। সদর দরজা দিয়ে বেরোনোর সময় মায়ের সম্মুখীন হলো, কিন্তু ময়ূরীর মা ওকে জিজ্ঞাসা করলো না এই সন্ধ্যায় সে কোথায় যাচ্ছে। একলা রাস্তা দিয়ে যেতে যেতে ময়ূরী চেয়ে দেখলো আশেপাশের বাড়িতে রকমারি টুনি বাল্বের আলোয় ভরে উঠেছে। কিছুদিন আগে যে দুর্গাপুজো গেল, সেই মন খারাপিকে এই হাজার আলো যেন ভুলিয়ে দিয়েছে। রাস্তা দিয়ে যেতে যেতে বাঁদিকের যে রেবতীর ছোট মাঠ আছে, সেখানে কালী পুজোর প্রস্তুতি চলছে। ময়ূর কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবে হাসল, তারপর গন্তব্যে পা বাড়াল। মাঠের উল্টো দিকে 4টে বাড়ির পর যে বাড়িটা রয়েছে, ময়ূরী দেখলো সেখানে চারপাশ টিন দিয়ে ঘেরা একটা ঘর টাইপের স্টুডিওতে একটি ছেলে মূর্তি করছে। ময়ূরী যেতে যেতে নিজের মনেই বলল, আচ্ছা, এই যে ছেলেটা মা কালীর মূর্তি করছে, ওর মনের ধারণাটাও কি আমার বাবা মায়ের মতন, নাকি আলাদা? ময়ূরী পরক্ষণে ভাবল, এত ভেবে কাজ নেই। অন্যদের চিন্তাধারায় ওর বর্তমান অবস্থার তো কোনো পরিবর্তন হবে না। রূপরেখার ধারে এসে ময়ূরী দেখল আশেপাশে লোক সেরকম নেই। নদীর পাড়ের রাস্তাটায় বড় সন্ধ্যাবাতিটা জ্বলছে। মাঝে মধ্যে সন্ধ্যায় স্থানীয় লোক এসে নদীতে স্নান টান করে। আজ কাউকে দেখতে পেল না ময়ূরী। মিহি ঠান্ডা বাতাস বইছে, এই হাওয়ার মধ্যে সেই মিঠে আরামদায়ক ভাবটা নেই। আছে চাপা শিরশিরানি। শীত এলো বলে। দেখতে দেখতে কালী পুজো দোরগোড়ায় চলে এলো। আগামীকাল পুজো। গতকাল ওদের ক্লাবের সদস্যরা এসে ঠাকুর নিয়ে গেছে, যদিও অসম্পূর্ণ। ওদের কমিটির দাবি প্যান্ডেলে দেবীর চক্ষুদান হবে, তারপর সাজানো গয়না পরানো। সেই মতন মঞ্জিল ইতিমধ্যেই প্যান্ডেলে চলে এসেছে। দেখলো ইতিমধ্যেই ঠাকুরের মুখের কাছটায় মাচা বাঁধা হয়ে গেছে। ভবেশ মায়ের মুখে রং করছে।
প্রায় শেষ বলতে গেলে। এখন বাকি শুধু চক্ষুদান। মণ্ডপের মাথায় প্রকাণ্ড ঝাড়বাতি, চারপাশে ঢাকিরা দাঁড়িয়ে রয়েছে। উঠে এসো দাদা, এই মই দিয়ে, এখানে সব রেডি। মঞ্জিল মই বেয়ে উঠে এলো মাচার উপর। ভবেশ গায়ের রং ইতিমধ্যেই সেরে ফেলেছে। আহা, কালো রঙে কি সুন্দরী না লাগছে দেবী মূর্তিকে। মঞ্জিল রঙে তুলি ছুঁয়ে চক্ষুদানে ব্যস্ত হয়ে উঠল। মণ্ডপে থাকা ঢাকিরা ঢাকে কাঠি ছোঁয়ানোর সাথে সাথে মণ্ডপ, মাঠ, পাড়া ঢাকের আওয়াজে গমগমিয়ে উঠল। চারিদিকে দীপাবলির আমেজ ছড়িয়ে পড়ল। ছাদের সিমেন্টের রেলিং জুড়ে সারি সারি মোমবাতি জ্বলছে। ময়ূরী এক কোনায় একটা মোমবাতিকে দুই হাতে ঢেকে সেই আলোটাকে যেন নিজের শরীরে মেখে নিতে চাইছে। সেই শিখার আলোয় কি মিষ্টি না লাগছে ময়ূরীকে। এমনিতেও সে দেখতে খুব সুন্দর। মুখের গড়নে রয়েছে যত্ন, চোখে রয়েছে নবপ্লাবিত জোয়ারের ধারা, ঠোঁটে রয়েছে বসন্তের মিঠে বাতাসের প্রবাহ। কিন্তু ললাটে রয়েছে অবহেলা, যেটা অদৃষ্ট ওর কাছে ছেড়ে গেছে, যার জের ওর সমগ্রতাকে যেন বন্দি করে রেখেছে। পুজোর আমেজটা যেন ও পাচ্ছে না। চারপাশের বাড়িগুলোতে কত আনন্দ, মাঝে মধ্যে বাজি ফাটানোর আওয়াজ কানে আসছে। বাড়িতেও তো কালী পুজো, তার বাড়িতেও তোড়জোড় চলছে। কিন্তু ময়ূরীকে ঘিরে বছরের বাকি সময়গুলোতে যেমন কারোর তোড়জোড় থাকে না, তেমন আজও নেই। বিচিত্র এই মানুষের বিচিত্র মানসিকতায় এ সমাজ, এও এক লড়াই। আজ পুজো। সকাল থেকেই পুজো প্যান্ডেলে শ্যামা সঙ্গীত বেজে চলেছে। ময়ূরীর বাড়ি পুজো শুরু হয়ে গেছে। ক্লাবের পুজো শুরু হবে সেই রাত 1টা নাগাদ। বাড়িতে পুজো হলে কারই না আনন্দ লাগে, কিন্তু ময়ূরীর মধ্যে বাড়ির পুজো নিয়ে কোনো উত্তেজনা নেই। দুপুরের খাবার খেয়ে বিছানার এক কোণে শুয়ে রয়েছে। বাইরের জানলা দিয়ে শীতের রোদ এসে পড়ছে। ঘুম যখন ভাঙে, ময়ূরী লক্ষ্য করে সন্ধ্যা হয়ে গেছে। বাড়ির বাইরে টুনি লাইটগুলো জ্বলে উঠেছে, বাজি ফাটছে চারিদিকে। আর নিচের ঘর থেকে ময়ূরীর বাবার উদাত্ত কণ্ঠে মন্ত্রোচ্চারণ। নিচে কি সে যাবে? না থাক, যদি বাবা মা অসন্তুষ্ট হয়। ময়ূরী ছাদে যাওয়া স্থির করল। রাত 1:10। পাড়া কাঁপিয়ে ঢাক বেজে উঠল। এক অন্য অনুভূতি। মঞ্জিলদের ক্লাবের পুজো শুরু হয়ে গেছে। মধ্যরাত জেগে পুজো দেখার একটা আলাদা অনুভূতি রয়েছে। মঞ্জিল ক্লাবেরই কিছু বন্ধুদের সাথে মণ্ডপে বসে পুজো দেখছিল, সাথে পুজোর হিসাব নিকাশ করছিল। ওদিকে পুজোর জোগাড়ে ব্যস্ত ছিল পাড়ারই কিছু মহিলা। আসলে কালী পুজোতেও ও পাড়ার পুজো কমিটির সদস্য হিসাবে থাকে। দুর্গাপুজোতে থাকতে পারে না, কারণ ওই সময়টা কলকাতার বাঘা বাঘা ক্লাবগুলোতে প্রতিমা বানানোর জন্য ওকে বেশিরভাগ সময়টা ওখানেই কাটাতে হয়। এমন সময় একটি মেয়ে মণ্ডপে প্রবেশ করল। এগিয়ে গিয়ে ঠাকুরের সামনে দাঁড়াল। প্রণাম করে মণ্ডপে রাখা একটা চেয়ারে গিয়ে বসল ময়ূরী। তার কানে আসছে পুরোহিতের মন্ত্রোচ্চারণ। সব মন্ত্রেই যেন শ্যামাং শ্যামাওই শব্দটা ময়ূরীর কানে এসে যেন অন্য এক আলোড়ন তৈরি করছে।
ময়ূরী একভাবে মায়ের মুখের দিকে তাকিয়ে রয়েছে। কালো রঙেও কি অদ্ভুত জল করছে মায়ের মুখখানি। কিন্তু ও কি লক্ষ্য করেছে ওর মুখের দিকেও একজোড়া চোখ চেয়ে রয়েছে ওরই অলক্ষ্যে? ময়ূরী যখন ভিতরে প্রবেশ করে তখন মণ্ডপে থাকা মঞ্জিল সহ সবাই তাকে লক্ষ্য করে, কিন্তু ওই পর্যন্তই। শুধু মঞ্জিল সেই থেকে একভাবে চেয়ে রয়েছে ময়ূরীর দিকে। প্রথম দর্শনেই মঞ্জিলের ভালো লেগে যায় ময়ূরীকে। ওয়ান টু থ্রি, 1 2 3। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং 1 2 3। আজ শ্রীকান্তপল্লী ইউথ অ্যাসোসিয়েশনের আয়োজিত শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে এই অঞ্চলের সকল অধিবাসী বৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমাদের মণ্ডপ প্রাঙ্গণে পুজোর মহাভোগ প্রসাদের আয়োজন করা হয়েছে। অঞ্চলের সবাই আসুন, এসে মহাভোগ গ্রহণ করুন। সকাল থেকেই পাড়ার প্রত্যেকটা মোড়ে লাগানো চোঙগুলো থেকে মাইকম্যানের প্রচার কানে আসছে, সাথে চলছে শ্যামা সঙ্গীত। মঞ্জিল ঘরে শুয়েছিল, মাইকম্যানের শব্দে ঘুম ভেঙে গেল। পুজো যখন শেষ হয়েছিল ঘড়িতে তখন ছিল ভোর 4:30। তারপর সব সেরে বাড়ি ফিরে দিয়েছিল এক টানা ঘুম। বিছানা ছেড়ে উঠে মঞ্জিল দেখল সকাল 10টা। সব সেরে মঞ্জিল পুজো মণ্ডপের দিকে গেল। দেখতে দেখতে পূজা প্রাঙ্গণে অঞ্চলের সব লোক এসে জড়ো হতে শুরু করেছে। মঞ্জিল সহ ক্লাবের সবাই ব্যস্ত, কিন্তু ব্যস্ততার মধ্যে মঞ্জিলের চোখ খুঁজে চলেছে সেই কালো মেয়েটিকে, যাকে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল মঞ্জিলের। রাত 12টা। জানলার গারদে মাথা ঠেকিয়ে বসে আছে ময়ূরী। সেই যে পুজো মণ্ডপ থেকে বাড়ি ফিরেছে, আর একটি বাড়ির জন্য বেরোয়নি। সন্ধ্যা থেকে বসে আছে সেই জানলার ধারে। নিচের রাস্তা দিয়ে আশেপাশের বাড়ির প্রতিমার বিসর্জন দেখছিল। এখন রাস্তাঘাট ফাঁকা। আগামীকাল বিসর্জন ক্লাবের প্রতিমার। তারপরেই সব কৃত্রিম আলো মুছে যাবে। এত উত্তেজনা সব সময়ের স্রোতে নিভে যাবে। কিন্তু ময়ূরীর তাতে কি? এ ক্ষণিকের উৎসব। ওর জীবনে ক্ষণিকের জন্য আনন্দের সঞ্চার ঘটাতে পারেনি। ছোট থেকে শুধু শুনেই গেল, বলতে কিছু পারল না। চোখের কোণাটা চিকচিক করে উঠল। বাজির শব্দ, আলোর উচ্ছ্বাস দেখতে দেখতে কমে এলো পাড়ায়। আর কি, উমা তো গেছে সেই কবেই। এবার শ্যামা তার বাড়ি ফিরবেন। আনন্দে আহ্লাদিত বাঙালির মনে এক মন খারাপি দিয়ে দিন গড়িয়ে সন্ধ্যার সন্ধিক্ষণ। এদিকের 3 মোড়ের মাঝখানে শ্রীকান্তপল্লী ইউথ অ্যাসোসিয়েশনের প্রতিমা মস্ত এক গাড়ির উপর দাঁড়িয়ে রয়েছে। গাড়ির চারপাশ ঘিরে বড় বড় হ্যালোজেন জ্বলছে, সাথে বাজছে উদ্দাম ঢাক। প্রতিমা যে গাড়িতে রয়েছে তার সামনে লম্বা একটা ভিড় জমেছে। সেই ভিড়ের মাঝখানে বিসর্জনী শোভাযাত্রার নিদর্শনী হিসাবে চলছে সাঁওতাল নাচ। পাড়ার মানুষ ভিড় করে দেখছে, আর ওইদিকে ঢাকের উদ্দাম তালে নেচে চলেছে পাড়ার 18 থেকে 50 ঊর্ধ্ব পুরুষের। মঞ্জিলও তাদের মধ্যে আছে, সাথে এদিক ওদিকে ফাটছে বোম। হৈহুল্লোর চিৎকারে পাড়া গমগম করছে। দেখতে দেখতে প্রতিমার গাড়ি রূপরেখার ধারে এসে থামে। ঘাট চত্বরে মানুষের ভিড় জমে এল। ধীরে ধীরে প্রতিমা গাড়ি থেকে নামানো, প্রবল হর্ষ উল্লাস।
কালী ঠাকুর মাই কি জয়, আসছে বছর আবার হবে, আসছে বছর কি জয়, আবার হবে, আবার হবে, আসছে বছর। সাত পাক ঘুরিয়ে এ বছরের মতো মা কালীর বিসর্জন হয়ে গেল। আস্তে আস্তে ঘাট চত্বর ফাঁকা হয়ে যেতে লাগলো। সব সেরে মঞ্জিল ও ক্লাবের সদস্যরা ফিরছিল। তখন হঠাৎ মঞ্জিলের চোখে পড়ে উল্টো দিকের রাস্তা। দেখে সেই মেয়েটা, কিন্তু এই রাস্তাটা তো ঘাটের দিকে যায়। রাত তো বেশ হলো, এত রাতে ঘাটের দিকে কি মনে হতে মঞ্জিল বলল, এই তোরা একটু এগো, আমি একটু আসছি, বুঝলি? আরে ঘাটের কাছে বোধহয় আমার মানি ব্যাগটা ফেলে এসেছি, পাচ্ছি না পকেটে। তোরা এগো, আমি একটু দেখে আসি, যা। মঞ্জিল ধীর পায়ে মেয়েটার পিছু নিল। ঘাটের কাছে পৌঁছে দেখলো মেয়েটা ঘাটের ধারে বাঁধানো সিঁড়ির একটা কোনায় গিয়ে বসল। চারিদিকে রাতের নিস্তব্ধতা খেলা করে বেড়াচ্ছে। ঝিঁঝির অবিরত ডাক চলাচলটাকে ভরিয়ে তুলেছে। একটু ইতস্তত করে মঞ্জিল সিঁড়ি দিয়ে 2 পা নেমেছে কি মেয়েটা ঘুরে তাকাল। কে 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 আপনি? মঞ্জিল দেখল মেয়েটার চোখে জল, ভেজা কণ্ঠে একটা চাপা দুঃখ যেন ফুটে উঠল। মঞ্জিল একটু কিন্তু কিন্তু করে বলল, মানে বসতে পারি আপনার পাশে? কেন? মঞ্জিল কি বলবে ভেবে পায় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ কেটে যায়, তারপর ময়ূরী বলে উঠল, বসুন। মঞ্জিল স্মিত হাসি মুখ নিয়ে ময়ূরীর পাশের ফাঁকা জায়গাটায় গিয়ে বসল। মঞ্জিলের খুব কৌতূহল হচ্ছিল মেয়েটার চোখটা ভেজা কেন, কিন্তু প্রথম আলাপেই বা কি করে জিজ্ঞাসা করবে? তার উপর ও ময়ূরীর কাছে সম্পূর্ণ রূপে অপরিচিত। আপনাকে তো এ পাড়ায় আগে দেখিনি। আমি বাড়ি থেকে বেরোই না তেমন, খুব ইচ্ছে করলে এই রূপরেখার ধারে এসে বসি। কেন? আর রাতে এই একা নির্জন স্থানে আসেন, বাড়িতে মানে কোনো বারণ? ময়ূরীর উদাস মুখে ক্লান্তির হাসি খেলে যায়। লক্ষ্যহীন চাউনি নিয়ে দূরের অন্ধকারে চেয়ে থাকে। না, একান্ত ইচ্ছা না থাকলে বলতে হবে না। এই দেখুন, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম ময়ূরী। একটা চাপা কষ্ট ময়ূরীর বলা প্রত্যেকটা কথার মধ্যে দিয়ে যে ফুটে উঠছে সেটা মঞ্জিল বুঝতে পারে, কিন্তু কিভাবে জিজ্ঞাসা করবে সে? এবার মঞ্জিলকে একটু অবাক করেই ময়ূরী বলল, খুব জানতে ইচ্ছে করছে তাই না আমি কেন এভাবে কথা বলছি, বা আমার মানসিক স্থিতি কি? না, মানে খুব জানতে ইচ্ছা করছে। যদি কিছু মনে না করেন তাহলে আমাকে ভরসা করতে পারেন। এই কথা আমি কাউকে জানাবো না। ভরসা? বহু দিন এই শব্দটা শুনিনি আমি। ময়ূরীর মনে মনে ইচ্ছা হচ্ছিল তার ভিতরে জমে থাকা কষ্টগুলোকে বার করতে। আসলে মানুষের কাছেই মানুষ তার দুঃখ লাঘব করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এতে করে তারা অনেকটা হালকা হয়। ময়ূরীর চুপ করে থাকা দেখে মঞ্জিল বলল, দেখুন, দুঃখ মন খারাপই ভাগ করে নিলে মনের মধ্যেকার ভার অনেক কমে যায়। আপনি বলতে পারেন, যদি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন তো। ময়ূরীর দৃষ্টি দূরের অন্ধকারের দিকে। বলার আগে ময়ূরীর ঠোঁটটা যেন কেঁপে উঠল একবার। তারপর ময়ূরী ধীরে ধীরে বলতে শুরু করল ওর জীবনের রঙের গুরুত্ব, কতটা বেদনার সেই রঙের গুরুত্ব বাহ্যিক সমাজে। মঞ্জিল এক মনে শুনে যেতে লাগলো, আর মনে মনে ভাবতে লাগলো, এখনো এ সমাজের বুকে এখনো এ ধরনের মানসিকতার মানুষ বসবাস করে। কি ঘৃণ্য!
সমাজকে না হয় বাদ দিল, কিন্তু জন্মদাতা মা বাবা, ছি। কথা শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলল ময়ূরী। মঞ্জিল এক নিবিড় দৃষ্টিতে চেয়ে রয়েছে ময়ূরীর দিকে। তাতে মিশে আছে মমতা, আছে স্নেহ, আছে দুঃখ ভাগ করে নেওয়া এক শ্রোতার। এই হলো আমার কথা। এবার বলুন, আছে এর উত্তর বা প্রতিকারের উপায় আপনার কাছে? অবলম্বন মানে একটা দৃঢ় অবলম্বন। হয় নিজেই নিজের অবলম্বন হন, না হয় কাউকে অবলম্বন করে দীপাবলির মোমবাতি শিখার মতন জ্বলে উঠুন নিজের জীবনে। আমি তো নিজের অবলম্বন নিজে হারিয়ে ফেলেছি বহুকাল আগে। তবে জানেন, এখন খুব হালকা লাগছে আপনাকে সব কথাগুলো বলে। আজ উঠি, যদি সময় হয় আবার কোনো একদিন তাহলে দেখা হবে। এই বলে ময়ূরী হাসে। এই হাসিটায় সে আগের চাপা কষ্টের ছাপ ছিল না, আছে একটা প্রশান্তি। আবার কোনো দিন মানে কালকে আসুন না, সন্ধ্যার দিকে। দেখুন ময়ূরী, একা একা গুমড়ে থাকবেন না, এতে নিজেকে আরও কষ্ট দিচ্ছেন আপনি। আর তার চেয়ে বরং এখানে আসুন, কথা বলুন, দেখবেন ভালো লাগবে। আর আপনি চাইলে আমি আছি আপনার সব কথা শোনার জন্য। সান্ত্বনা না দিতে পারি, কিন্তু দুঃখটা তো ভাগ করে নিতে পারি, তাই না? ময়ূরী হাসে, তারপর বলে, বেশ, আসবো। এতক্ষণ আপনারা শুনছিলেন দীপ্তানু ঘোষের কলমে লেখা গল্প আধারে স্বপনে। গল্প পাঠে ছিল তুষার এবং গল্পের সূত্রধার ছিলাম আমি, অরিত্রিকা। অন্যান্য চরিত্রে ছিল অনন্যা, কৌস্তব, সোহম। ভিডিও এডিটিং, সাউন্ড ডিজাইন এবং পোস্টার ডিজাইন করেছে অর্ঘ্য। তাহলে গল্পটি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন গল্পের সঙ্গে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। শুভরাত্রি।